হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিদ্যা ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা ভৌত আলোক বিজ্ঞান এর আগে তোমরা ক্লাস 10-এ অল্প কিছু ধারণা হয়তো বা পেয়েছো ভৌত আলোক বিজ্ঞান সম্পর্কে। আলোক বিজ্ঞানের আলোর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেছো বা শুনেছো বা জেনেছো। আজ আমরা আলোচনা করব ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। আলোর প্রকৃতি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রদান করেছেন। তো বর্তমানে আলো নিয়ে গবেষণা করার ফলে 4টা তথ্য প্রকাশিত হয়েছে। এই 4টা তথ্য হয়েছে আলোর কণা তথ্য, তরঙ্গ তথ্য এবং তাড়িৎ চৌম্বক তথ্য, আর একটা হচ্ছে কোয়ান্টাম তথ্য। তো এই তথ্যগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত দিয়েছেন এবং কোনগুলো তথ্য কী ধরনের এবং কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব আমরা আলোর কণা তথ্য নিয়ে। আলোর কণা তথ্য নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আলোর কণা তথ্য বিজ্ঞানী নিউটন 1672 সালে এই তথ্য প্রকাশ করেন। 1672 সালে নিউটন 1672 সালে বিজ্ঞানী নিউটন এই তথ্য প্রদান করেন এবং তার মতে আলোকরশ্মি যখন কোনো উত্তপ্ত বস্তু হইতে নির্গত হয় তখন ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র ওজনহীন কণিকা হিসেবে সেগুলো নির্গত হয় এবং প্রচণ্ড বেগে সামনের দিকে অগ্রসর হয় এবং যখন কোনো মানুষের চোখে এটা আঘাত করে তখন মানুষের দর্শন অনুভূতি সৃষ্টি হয়। এই ছিল তার এই কণা তত্ত্ব। এই কণা তত্ত্বের সাহায্যে প্রথমে আলোর ঋজু গতি, আলোর প্রতিফলন, প্রতিসরণ এ সকল ব্যাখ্যাগুলো করা যায়। তবে এই তথ্যের সাহায্যে আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ব্যাখ্যা করা যায় না। তারপর তিনি বলেছিলেন, বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে আলোকরশ্মি হালকা মাধ্যম অপেক্ষা ঘন মাধ্যমে বেগ বেশি। তারপরে 1862 সালে বিজ্ঞানী ফুকো পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে আলোকরশ্মি ঘন মাধ্যমে বেগ কম এবং হালকা মাধ্যমে তার বেগ বেশি। তিনি এটা প্রমাণ করেছিলেন। এই ছিল আলোর কণা তথ্য। এখন আমরা আলোচনা করব আলোর তরঙ্গ তথ্য নিয়ে। তো দেখো, আলোর তরঙ্গ তথ্য এটা হচ্ছে 1678 সালে হাইগেন 1678 সালে বিজ্ঞানী হাইগেন এই তথ্য দিয়েছিলেন। তার মতে, হাইগেন্সের মতে আলোকরশ্মি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কিভাবে যায় তিনি বলেছিলেন যে ইথার নামক এক কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে এই আলোকরশ্মি গমন করে বা সঞ্চারিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এবং যখন মানুষের চোখে পৌঁছে তখন দর্শন অনুভূতি সৃষ্টি করে। এই তথ্যের সাহায্যে বিজ্ঞানী হাইগেন যে তথ্য দিয়েছিলেন, এই তথ্যের সাহায্যে আলোর প্রতিফলন, তারপর হচ্ছে প্রতিসরণ, ব্যতিচার ও অপবর্তন এইগুলো ব্যাখ্যা করা যায়, এগুলো এক্সপ্লেন করা যায়। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এসব তথ্যগুলোকে, ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়। কিন্তু সমবর্তন, ফটোইলেকট্রিক ক্রিয়া এবং কম্পটন ক্রিয়া এই 3টে জিনিস ব্যাখ্যা করা সম্ভব হয় না। তারপরে আলোর তরঙ্গ তথ্য হয়েছে যে 1678 সালে বিজ্ঞানী হাইগেন এই তথ্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যখন কোনো বস্তু থেকে আলোকরশ্মি যখন যায় তখন তার একটা নির্দিষ্ট একটা মাধ্যম রয়েছে, কাল্পনিক একটা মাধ্যম। সেই মাধ্যমের নাম দিয়েছিলেন তিনি ইথার মাধ্যম। ইথারের মধ্য দিয়ে এটা গমন করে সোজা পথে এবং যখন মানুষের চোখে যখন এটা পড়ে তখনকার
সে দেখতে পায়। আর এই তথ্যের সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অভিবর্তন এই ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু আলোর যে সমবর্তন, ফটোইলেকট্রিক ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট এই জিনিসগুলো ব্যাখ্যা করা সম্ভব হয় না। এই তথ্যের সাহায্যে প্রমাণিত হয়েছে যে হালকা মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি এবং ঘন মাধ্যমে আলোর বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। মাধ্যম যত ঘন হবে আলোর বেগ ধীরে ধীরে কমতে থাকে। যা বিজ্ঞানী 1862 সালে যেটা তিনি তথ্য দিয়েছিলেন সে তথ্যের সাথে এটা পুরোপুরি মিলে যায়। এই ছিল আমাদের আলোর তরঙ্গ তথ্যের আলোচনা। বিশদভাবে আরও আলোচনা আছে তরঙ্গ তথ্য নিয়ে, সেটা পরবর্তী ক্লাস দেখানো হবে। এখন আমরা আলোচনা করব তাড়িৎ চুম্বকীয় তথ্য নিয়ে। তাড়িৎ চুম্বকীয় তথ্য কিভাবে সেটা এখন আমরা দেখব। তো দেখো, আলোর তাড়িৎ চুম্বকীয় তথ্য, আলোর তাড়িৎ চুম্বকীয় তথ্য হয়েছে 1864 সালে। 1864 সালে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই তথ্য দিয়েছিলেন। প্রথমে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বলেছিলেন যে আলোকরশ্মি, তিনি বলেছিলেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বলেছিলেন। এটা বলেছিলেন 1861 সালে মাইকেল ফ্যারাডে বলেছিলেন। কিন্তু 1864 সালে বেশ মোটামুটি 33 বছর পর ম্যাক্সওয়েল সে তথ্যের বিরোধিতা করে বলেছিলেন বা বিপরীত আরেকটা তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, ঠিক একই রকম ভাবে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তিনি এই তথ্য দিয়েছিলেন। এবং তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে ক্রিয়া করে এবং দ্রুত পর্যাবৃত্ত গতি লাভ করে। আর এই গতিটা হচ্ছে আলোর গতি এবং এটা হচ্ছে আলোর তাড়িৎ চুম্বকীয় তথ্য। এবং তিনি বলেছিলেন যে আলোকরশ্মি যদি ওয়াই অক্ষ বরাবর, তড়িৎ ক্ষেত্র যদি ওয়াই অক্ষ বরাবর বিরাজ করে এবং চৌম্বক ক্ষেত্র যদি জেড অক্ষ বরাবর বিরাজ করে, তাহলে পরে এর দিক কোন দিকে হবে সেটাও তিনি এক্সপ্লেন করেছিলেন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখিয়েছিলেন এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, এই দুটো পরস্পর ভেক্টর রাশি। এখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রর দিক কোন দিকে হবে এই দিকটা নির্ণয় করার জন্য তিনি বলেছিলেন যে ই ক্রস বি এই যে এর ক্রস গুণনের ফলে এর দিকটা যেদিকে হবে এর তরঙ্গের গতি সেদিকে হবে। তো এটা যেহেতু লম্ব, এটাও লম্ব, এই দুই অক্ষের লম্ববর্তী আরেকটা অক্ষ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ। এই অক্ষ বরাবর, এটা যদি আমরা ওয়াই অক্ষ ধরি, এটা যদি জেড অক্ষ ধরি, তাহলে পরে এর দিকটা হবে এই বরাবর। এর জন্য এর দিক হবে কি এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এদিকে এটা যদি সি যদি হয়, আলোর বেগটা যদি সি হয়, তাহলে এর দিক হবে এই দিকে। তাহলে এর দিক নির্ণয় করার জন্য তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে ক্রস গুণন, এই ক্রস গুণনের যে দিক যেটা হবে সেটা হবে এই আলোকের দিক এবং এর মানটা যেটা পাওয়া যাবে, আলোর বেগের যে মান পাওয়া যাবে সেটা এটা ইকুয়াল টু E/B, এটা পাওয়া যাবে। আর একটা মনে রাখবে তোমরা, এই ই এবং বি এই দুটাই কিন্তু সাইন সদৃশ রেখা। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ই নট সাইন 2π/λ ইন্টু CT - x। এটা আবার এই বি ইকুয়াল টু লিখতে পারি আমরা, এটা ইকুয়াল টু বি নট সাইন 2π/λ ইন্টু CT - x। এই দুটাই কিন্তু সাইন সদৃশ রেখা এবং এর ফিগারটা হবে ঠিক এই ধরনের। এটা যেটা হবে উপরের দিকে যেটা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র নির্দেশ করবে, উপরের গুলো তড়িৎ ক্ষেত্র নির্দেশ করবে। আর এদিকে যেটা সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি নির্দেশ করবে। এটা হচ্ছে ই আর এটা হচ্ছে বি। এদিকটা নির্দেশ করবে কি বি নির্দেশ করবে, আর এটা কি নির্দেশ করবে ই নির্দেশ করবে। উপরে যেটা পজিটিভ হাফ সাইকেল করে যেগুলো আছে সবগুলো কিন্তু তড়িৎ ক্ষেত্র নির্দেশ করতেছে এবং নিচের গুলো চৌম্বক ক্ষেত্র বি নির্দেশ করতেছে। এটা হচ্ছে আমাদের তাড়িৎ চুম্বক তরঙ্গ তথ্যের আলোচনা। C = E/B আর এর দিকটা হচ্ছে
ই ক্রস বি থেকে নির্ণয় করা যাবে। মনে রাখবা যে সি এর বেগ না আলোর বেগ সি এটা নির্ণয় করতে হবে, তখনকার তড়িৎ ক্ষেত্রকে চুম্বক ক্ষেত্র দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে এই ভাগফলটা হবে আলোর বেগ, কিন্তু এর দিকটা হবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে যে ক্রস গুণফল পাওয়া যাবে, এই ক্রস গুণফলের যে ফলাফলটা যেদিকে হবে সেটা হচ্ছে এই আলোর বেগের দিক। এবং সেটা দেখা যাচ্ছে যে এটা এবং এটার যে দুটো পরস্পর যে লম্ব অক্ষ, এই লম্ব অক্ষের মধ্যবর্তী যে আরেকটা যে লম্ব অক্ষ রয়েছে সে দিক বরাবর এটা গমন করবে। এখন সি ইকুয়াল টু ই বাই বি আবার নির্ণয় করা যায়, সি এটা ইকুয়াল টু 1/√ইপসিলন নট মিউ নট। এটা কিভাবে নির্ণয় করতে হয় পরবর্তী ক্লাসে আলোচনা করব আমি। এখন আলোচনা করব আমরা কোয়ান্টাম তথ্য নিয়ে। কোয়ান্টাম তথ্যটা কি সেটা নিয়ে এখন আলোচনা করব। তো দেখো আলোর কোয়ান্টাম তথ্য, আলোর কোয়ান্টাম তথ্য হয়েছে 1900 সালে বিজ্ঞানী প্লাঙ্ক সর্বপ্রথম এই আলোর কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন এবং পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন এই আলোর কোয়ান্টাম তথ্যের বিস্তৃতি লাভ করেন। এই বিজ্ঞানী প্লাঙ্কের মতে কোনো বস্তু থেকে আলোক রশ্মিগুলো নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে ঝাঁকে ঝাঁকে নির্গত হয় এবং যখন কোনো মানুষের চোখে যখন আঘাত করে তখনকার সে দর্শন অনুভূতি সৃষ্টি করে। এখন এই যে বিকিরণ গুচ্ছ গুচ্ছ আকারে যখনকার এই কোণাগুলো যখনকার নির্গত হবে, আর এই গুচ্ছ গুচ্ছ কোণাগুলোকে এক একটা গুচ্ছকে আমরা বলবো কোয়ান্টা, আর এই কোয়ান্টাগুলো প্যাকেট আকারে নির্গত হয় গুচ্ছ গুচ্ছ আকারে। এখন এই কোয়ান্টাম আর এই এক একটা গুচ্ছকে এক একটা কোয়ান্টামকে ফোটন বলা হয়। এখন আমরা দেখব যে এই কোয়ান্টাম তথ্যে একটা সূত্র রয়েছে ই সমান এমসি, ই সমান এইচ নিউ। এখানে নিউ হয়েছে এই ফোটনের কম্পাঙ্ক, এটা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টকে যদি ফোটনের কম্পাঙ্ক দিয়ে গুণ করা যায় তাহলে পরে আমরা এই এক একটা ফোটনের শক্তি পাবো, এক একটা কোয়ান্টার শক্তি পাবো। যে সব কোয়ান্টাগুলো গুচ্ছ গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হয়, এই প্যাকেটগুলোর যে মোট শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ, আমি এটা যে ব্যবহার করলাম এই সমীকরণ অনুযায়ী আমরা সেটা ব্যবহার করব। এখানে এইচ এর মান আছে, এইচ এটা ইকুয়াল টু 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে জুল সেকেন্ড, এর এককটা হচ্ছে জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট এবং নিউ হয়েছে এটা ফোটনের কম্পাঙ্ক। যদি ফোটনের কম্পাঙ্ক জানা থাকে তাহলে পরে আমি ফোটনের শক্তি নির্ণয় করতে পারি শুধুমাত্র এই প্লাঙ্কের যে কনস্ট্যান্ট এইচ এর মানটা আমি গুণ করে দিলে পরে আমি ফোটনের শক্তি পেয়ে যাব। এই তথ্যের সাহায্যে ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা গেল, ব্যতিচার অপবর্তন এসব ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়। তো আমরা জানলাম কি চারটা তথ্য, আলোর চারটা তথ্য রয়েছে। প্রথমে আমরা জেনেছি আলো এক প্রকার শক্তি যা কোনো মাধ্যমের মধ্য দিয়ে গমন করে এবং আলোর বেগ সবচেয়ে শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি, কিন্তু বিজ্ঞানী নিউটনের মতো দেখা গেছে কোনা তথ্যে তিনি বলেছেন যে আলো হালকা মাধ্যমে কম বেগ সম্পন্ন এবং মাধ্যম যত বেশি ঘন হবে তার বেগ তত ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু বিজ্ঞানী 1862 সালে তিনি বলেছেন, প্রমাণ করেছেন বিজ্ঞানী ফুকো, যে না, আলোক রশ্মি হালকা মাধ্যমে বেগ বেশি এবং ঘন মাধ্যমে বেগ কম। বিজ্ঞানী পরবর্তীতে বিজ্ঞানী হাইগেন্স প্রমাণ করেছেন যে আলোক রশ্মি হালকা মাধ্যমে বেশি। তারপরে তরঙ্গ তথ্যের সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট এবং সমবর্তন ব্যাখ্যা করা যায় না। তারপরে তাড়িৎ-চুম্বকের তথ্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই তথ্য দিয়েছিলেন 1864 সালে। এই তথ্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র যেমন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, ঠিক তেমনইভাবে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। আর এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলো একে অপরে, এগুলা আবার নির্গত হয় এবং এর নির্গতন কোন দিকেও হবে সেটা হচ্ছে ই ক্রস বি এর মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। এবং এটা
এর বেগটা হয়েছে তড়িৎ ক্ষেত্রকে চৌম্বক ক্ষেত্র দিয়ে ভাগ দিলে পরে যে ভাগফলটা পাওয়া যাবে তা হচ্ছে এই যে লব্ধি বেগ, সে লব্ধি বেগের মান। এবং এর মানটা সি এর যে মানটা আমরা পেয়েছিলাম, সি এর মানটা এটা ইকুয়াল টু যে লিখেছিলাম আমরা ই বাই বি, এটা ইকুয়াল টু যেটা হবে 2.99, আরও অনেক কিছু আছে, দ্যাট 10⁸ এত মিটার পার সেকেন্ড। কিন্তু এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা দিয়ে প্রকাশ করবো, কারণ 2.99 এই ভ্যালুটা হচ্ছে 3 বা 0.99 ইকুয়াল টু 1 লিখতে পারি তার জন্য, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট মান। এটাই ছিল আমাদের আলোর বেগ নির্ণয়ের সূত্র। তারপরে কোয়ান্টাম তথ্যে বিজ্ঞানী প্লাঙ্ক এই তথ্য দিয়েছিলেন 1900 সালে। পরবর্তীতে আইনস্টাইন এই তথ্যের উন্নতি করেন এবং তিনি বলেছিলেন যে আলোকরশ্মি যখন কোনো উত্তপ্ত বস্তু থেকে বা ভাস্বর কোনো বস্তু থেকে নির্গত হয় তখনকার গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নিরবিচ্ছিন্নভাবে নির্গত হয় এবং এক একটা গুচ্ছকে বলা হয় ফোটন বা কোয়ান্টা। আর এই কোয়ান্টামের শক্তি রয়েছে, আর এই কোয়ান্টামের শক্তি নির্ণয় করা যায় ই সমান এইচ নিউ এই সমীকরণ থেকে। ই সমান এইচ নিউ এই সমীকরণ থেকে। নিউ হয়েছে এই ফোটন বা কোয়ান্টার কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। কোনো ফোটনের যদি কম্পাঙ্ক জানা থাকে তাহলে পরে আমি তার শক্তি কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। আবার এই ভরবেগ নির্ণয় করা যাবে। ভরবেগ কিভাবে নির্ণয় করা যাবে? ভরবেগ যখন আমরা নির্ণয় করব তখন পি এটা ইকুয়াল টু ই বাই সি, সিটা হচ্ছে আলোর বেগ, এটা ইকুয়াল টু আমরা বের করতে পারবো এইচ নিউ বাই সি। এটা নিয়ে এটা হচ্ছে ভরবেগ, ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে আজকে।